মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিচারের রায় কাল। অপেক্ষার অবসান হতে যাচ্ছে শহীদ পরিবার সহ ফ্যাসিবাদ বিরোধীদের। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু রাখার চ্যালেঞ্জে দেশীয় ৩ বেসরকারি এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটেও বাড়তি ব্যয়ের চাপে লোকসানের শঙ্কা। আমি রেডি আছি। বরিশালে হাফ ভাড়া নিয়ে ছাত্র বাস শ্রমিকদের সংঘর্ষ। নথুল্লাবাদ টার্মিনাল থেকে রাজধানী সহ সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। ঐতিহ্যবাহী নবান্নের আমেজ কমলেও আছে নতুন ধানের উৎসব। ভালো ফলনে কৃষকের স্বপ্ন পূরণে হাতছানির আড়ালে দাম পাওয়া নিয়ে চিন্তা। এবং লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু। আরেক নৌকা থেকে সুদান ও মিশরের নাগরিক সহ ৯১ জনকে জীবিত উদ্ধার। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি সানি মৃধা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে কাল। জুলাই আগস্টের দমন পীড়নে প্রাণ হারানো মানুষের স্বজন, আহত আর গণ অভ্যুত্থানে অংশ নেয়া সাধারণ মানুষ সবার দৃষ্টি এখন এই রায়ের দিকে। দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তদন্ত, সাক্ষ্য গ্রহণ আর আইনি লড়াই শেষে এখন অপেক্ষা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। জাতিসংঘের হিসেবে জুলাই অভ্যুত্থানের দমনপীড়নে প্রাণ গেছে অন্তত ১৪০০ নিরীহ মানুষের। ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ ১ বছরের বেশি সময় অপেক্ষার পর রায় পেতে চলেছে শহীদ পরিবার, আহত এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া এদেশের আপামর জনগণ। কাগজে কলমে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় গেল বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবার পর। এরপর অন্তত ৬ মাস সময় নিয়েছে তদন্ত সংস্থা কি ঘটেছে তার একটা প্রাথমিক প্রতিবেদন দিতে। এই আদালতে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক চার্জ উপস্থাপন হয় চলতি বছরের জুনে এবং চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় জুলাই। সে সময় এই গণহত্যা মামলার আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হন আদালতের ভাষায় অ্যাপ্রুভার। হাসপাতাল থেকে আহত এবং নিহতদের শরীর থেকে প্রাপ্ত বুলেট, পিলেট এবং তাদের চিকিৎসা সনদপত্র, মৃত্যু সনদপত্র এগুলো ইনভেস্টিগেশন অফিসার কালেক্ট করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে। শুধু তাই নয়, জুলাই গণ অভ্যুত্থানে যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল সেই হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। ইনভেস্টিগেশন অফিসার এগুলো কালেক্ট করেছেন তার তদন্তকালে। মোটা দাগে এই মামলার ৫৪ জন সাক্ষীর জবানবন্দি, প্রমাণপত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ৫টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে লড়েছে। এর শুরুতেই আছে ১৪ জুলাই শেখ হাসিনার শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি সম্বোধনের বিষয়টি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রসিকিউশন পক্ষ এই বক্তব্যকে গণহত্যার উস্কানি হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন। গণহত্যার নির্দেশ, পরিকল্পনা, সংগঠিত করার অভিযোগ হিসেবে আরও এসেছে রংপুরে আবু সাইদের হত্যাকাণ্ড, চানখারপুলে ৫ আগস্ট ৬ জনকে হত্যা, আশুলিয়ায় গুলি করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং হেলিকপ্টার থেকে গুলি এবং ছাত্র জনতার উপর মারণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। প্রসিকিউশন মনে করছেন তারা অকাট্যভাবে পতিত স্বৈরাচার সহ অন্যান্য আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন। এটা হলো এমন একটা অপরাধের ক্রাইম অফ দি ক্রাইমস, যেখানে মাত্র ২০ দিনে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ২৫,০০০ মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। তার শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে ন্যায় বিচার, এই ভিকটিমরা ন্যায় বিচার পাবে না। প্রশ্ন হলো, যেখানে মামলার ৩ আসামির মধ্যে ২ জনই পলাতক, তখন এই বিচারের ভবিষ্যৎ কি? এটা রাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো
আইনের মধ্যে থেকে বিচার সম্পন্ন করা, আমরা সেই বিচার সম্পন্ন করেছি। শাস্তি প্রয়োগ করা, এইটা হলো এই আইনের অধীনে স্পষ্ট বলা আছে যে গভর্নমেন্ট এই শাস্তিগুলো এক্সিকিউট করবেন। গভর্নমেন্ট কিভাবে এক্সিকিউট করবেন এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের উপরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম দাবি করছেন এই বিচার এতটা স্বচ্ছ হয়েছে যে জাতীয় আন্তর্জাতিকভাবে এটি প্রশ্নাতীতভাবে গ্রহণযোগ্য হবে। আদালত এজলাস থেকে বিচার কাজ সরাসরি দেখানো সহ অনেক ব্যতিক্রম ব্যাপার দেখা গেছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের এই মামলায়। কিন্তু প্রতিবেশী ভারত যেভাবে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেখানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলে কী প্রতিক্রিয়া আসবে এবং সরকার সেটিকে কিভাবে সামাল দেবে সেদিকেও নজর রাখছেন অনেকে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। রাজধানীর নিউ স্কটন রোডের ওয়াকফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। সকাল 8:40 দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল বাশির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি হেঁটে বাংলা মোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আব্দুল বাশিরের পায়ে ও হাতে জখম হয়েছে। তিনি বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। তিনি ধারণা করছেন ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় উড়াল সড়কের উপর থেকে কেউ ককটেল ছুঁড়ে মেরে চলে যায়। জুলাই মানবতা বিরোধীর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও অনলাইনে 2 দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইন্সের আধিপত্য আর অভ্যন্তরীণ রুটে বাড়তি ব্যয়, দুই চাপে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে বেসরকারি 3 এয়ারলাইন্স। প্রতিযোগিতার এই বাজারে গত 2 দশকে বন্ধ হয়েছে 9টি এয়ারলাইন্স। যেখানেও যাত্রী সেবা নিয়ে কেমন আছে অভিযোগ, তেমনি এয়ারলাইন্সগুলোরও আছে উচ্চ পরিচালনা ব্যয়ের বেড়া জালে আটকে রাখার অজুহাত। তানজিলা খান মিমের প্রতিবেদন। আকাশে প্রতিযোগিতা বেড়েছে, কিন্তু দেশীয় বিমান খাতের টিকে থাকার লড়াই এখনও তীব্র। দেশে বর্তমানে বিমান বাংলাদেশ ছাড়াও বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার এস্ট্রা, এই 3টি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। উচ্চ পরিচালন ব্যয়, জ্বালানি দাম, ডলার সংকট এবং বিদেশি এয়ারলাইন্সের আধিপত্য, বেশ কয়েক বছর ধরে এসব মোকাবেলা বেসরকারি এয়ারলাইন্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার সেবা নিয়েও আছে যাত্রীদের নানা অভিযোগ। বিদেশ থেকে ইন্টারন্যাশনাল থেকে যখনই আমরা নামি, আমরা প্লেন থেকে দেখতেছি আমাদের লাগেজগুলো যেভাবে ছুঁড়ে মারে, একটা লাগেজ আমরা বেশি দিন রাখতে পারি না। ছোট্ট একটা এয়ারক্রাফটে যাচ্ছি, দেখা গেল যে ওই এয়ারক্রাফটে 7 সিট তারা একটা হাই প্রাইসে বিক্রি করতেছে। দিস ইজ নট ফেয়ার। এয়ারলাইন্সগুলো যেগুলো প্লেন ব্যবহার করে সেগুলা কিছুটা পুরাতন, নতুন প্লেন যদি আমদানি করে সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। বেসরকারি এয়ারলাইন্সগুলোর তথ্য মতে আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইন্সের বাজার প্রায় 80%, বাকি মাত্র 20% কেবল দেশি সংস্থার বাজারে। আর এর মধ্যে প্রায় 15%ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দখলে। বছরে প্রায় 20 লাখেরও বেশি যাত্রী এখন অভ্যন্তরীণ রুটে দেশীয় সংস্থার ফ্লাইটে ভ্রমণ করছে। প্রতি বছরই 10% হারে বৃদ্ধি পাচ্ছে এই যাত্রী সংখ্যা। বেবিচক বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন 4টি দেশীয় এয়ারলাইন্স, অভ্যন্তরীণ রুটে 114টি ফ্লাইট, আন্তর্জাতিক রুটে 36টি এয়ারলাইন্স, 147টি ফ্লাইট সহ 25টি কার্গো সেবা পরিচালিত হচ্ছে। এছাড়াও বিগত 25 বছরে আকাশে ওড়ার অনুমোদন পেয়েছে 12টি এয়ারলাইন্স, যার মধ্যে 9টি এয়ারলাইন্সই এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া 3টি দেশীয় এয়ারলাইন্স ও নভোএয়ার এবং বিমান বাংলাদেশের কাছে জুন 2025 পর্যন্ত অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মিলে 7,000 কোটি টাকারও বেশি পাওনা বেবিচকের। কেন এয়ারলাইন্সগুলো লোকসানে? সংশ্লিষ্টরা বলছেন, ভুল পরিকল্পনা, উচ্চ হারের অ্যারোনটিক্যাল চার্জ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খাতে বিপুল অর্থের যোগান না দিতে পেরেই মূলত ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে। আর যে 3টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে তারাও রয়েছে ঝুঁকিতে।
অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেই চার্জগুলো আমি বলবো যে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় আমি বলবো যে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে। খরচগুলো যতক্ষণ পর্যন্ত আপনার লজিক্যাল অ্যামাউন্ট নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেন করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তবে বিগত বছরগুলোতে জেট ফুয়েলের অতিরিক্ত মূল্য নিয়ে যে অভিযোগ ছিল সেটি সমন্বয় করায় কিছুটা স্বস্তি ফিরলেও টেকসই খাতের জন্য সরকারি সহায়তার দাবি তাদের। যে সংস্থা আমাদের ফ্যাসিলিটেট করার কথা যাতে সিভিল এভিয়েশন গ্রো করে, এয়ারলাইন্স গ্রো করে, সিভিল এভিয়েশন অথরিটি, সেটা হলো বড় প্রতিবন্ধক। নিয়ম কানুনের বেড়াজালে এয়ারলাইনকে গ্রো করতে দিচ্ছে না। তেলের দাম বিশ্বের অন্যান্য যে কোনো জায়গার থেকে বেশি এতদিনও ছিল, এই মে মাস থেকে এটা বিশ্বের সাথে মোটামুটি সামঞ্জস্যমূলক ছিল। উচ্চ পরিচালন ব্যয়ের পাশাপাশি প্রতিযোগিতা এখন কেবল দেশীয় সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদেশি এয়ারলাইন্সগুলো আধুনিক সেবা ও বৈদেশিক রুট সুবিধা দিয়ে যাত্রী টানছে। ফলে দেশীয় সংস্থাগুলোকে বাজারে টিকে থাকতে আরও কৌশলগত হতে হচ্ছে। একটা ইউরোপিয়ান এয়ারলাইন যেই কস্টে এয়ারক্রাফট লিজ নিতে পারে, বাংলাদেশ থেকে একটা এয়ারলাইন সেই একই এয়ারক্রাফট লিজ নিতে গেলে প্রায় 20 থেকে 30% এক্সট্রা লিজ রেন্ট দিতে হয় ডিউ টু কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট যেটা তারা করে। প্লাস আমাদের ডলার ভার্সেস টাকার একটা ভালনারেবিলিটি আছে। যাত্রী সংখ্যা প্রবৃদ্ধি নতুন করে দেশীয় এভিয়েশন খাতে আশার আলো দেখালেও এয়ারলাইন্সগুলোর যথাযথ যাত্রী সেবা মানোন্নয়ন না হলে এই পথ থেকে উত্তরণ কঠিন হবে। আকাশে প্রতিযোগিতা যত বাড়ছে, দেশীয় এয়ারলাইন্সগুলোর সামনে টিকে থাকার চাপও ততটাই তীব্র হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাজারে টিকে থাকার জন্য শুধুমাত্র কি ফ্লাইটের সংখ্যা বাড়ালেই হবে, নাকি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা, সময়ানুবর্তিতা এবং যাত্রীদের আস্থা ধরে রাখার এক অবিচ্ছেদ্য লড়াই? বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতার বাজারে আকাশে নামলেই ব্যবসা সফল হবে দেশীয় এয়ারলাইন্সগুলোর এমন ধারণা থেকে বেরিয়ে কৌশল, দক্ষতা এবং যাত্রী সেবা মান উন্নয়ন করা, একই সাথে সকল কিছুই নিশ্চিত করতে হবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ 12টি দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন যে আজ কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসবে এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত? সানি, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু নির্বাচন কমিশন অনেকদিন ধরেই অংশীদ্বন্দ্বের সাথে বিভিন্ন বৈঠক করছিল। সেই অংশীদ্বন্দ্বের সাথে বৈঠকের অংশ হিসেবে কিন্তু গত বৃহস্পতিবার থেকে রাজনৈতিক যে দলগুলো আছে, অর্থাৎ 53টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে তাদের সংলাপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিন আমরা দেখেছি 12টি দল 2 ধাপে সংলাপে অংশ নিয়েছে। আজকে দ্বিতীয় দিন হিসেবে রবিবার সংলাপের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। আজকেও 12টি দলের সাথে নির্বাচন কমিশন বসবে। সেটিকে অবশ্য 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি 10টা থেকে 12টা পর্যন্ত 6টি দল এবং 2টা থেকে 4টা পর্যন্ত আরো 6টি দল, অর্থাৎ মোট 12টি দলের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এবং এই সংলাপে আসলে নির্বাচন কমিশন যেটি নিশ্চিত করতে চাচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেক্ষেত্রে সব অংশীজনদের মতামত নিয়ে এবং তাদের মতামতের ভিত্তিতেই আসলে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে প্রক্রিয়াটি সেটি এগিয়ে নিতেই আসলে এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। নিবন্ধিত 53টি দলের মধ্যে এই 12টি ইতিমধ্যে হয়ে গেছে। আজকে যদি 12টি হয় অর্থাৎ 24টি, তারপরও আরো বেশ কিছু রাজনৈতিক দল সংলাপে আসবে এবং বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াত সহ যারা আছে, তাদের সাথেও নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সংলাপে বসবে এবং এই সংলাপের মাধ্যমে তাদের মতামতগুলোও আসলে নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের যে মতামতটি সেটিও নেওয়ার চেষ্টা করবে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে যে সংলাপটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু 10টা পার হয়ে গেছে ঘড়ির কাঁটা, কিন্তু এখনো আসলে শুরু হয়নি এবং আমরা যতদূর শুনতে পেরেছি সেটি হয়তো 10:30 নাগাদ শুরু হতে পারে। আমরা দেখছি এখন পর্যায়ক্রমে কিন্তু যে 6টি দল আছে তাদের বেশ কিছু নেতা কর্মী কিন্তু এখনই নির্বাচন কমিশনে যে সভাকক্ষ যেখানে আসলে সংলাপটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ঢুকছে এবং এটাই আস্তে আস্তে সবাই এসে গেলে আমরা ধারণা করছি 10:30 নাগাদ যে 6টি দলের সাথে যে সংলাপটি আছে প্রথম দফায় সেটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। সানি, আসিফ, রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকের বিষয়ে পরবর্তীতে আপনার সঙ্গে জানতে আবারও যুক্ত হব।
লোকগানের সুরে স্নিগ্ধ ভরে নবান্নের আয়োজনে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অগ্রহায়ণের নিমন্ত্রণে কৃষি অনুষদের শিক্ষার্থীরা মেতেছেন নতুন ধানের পিঠাপুলি আর হেমন্তের লোকজ আয়োজন নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নবান্ন বরণে কী কী আয়োজন আর রাবি ক্যাম্পাসে চলছে, সেই সাথে এই বিষয়ে বিস্তারিত কি কি উৎসবের তারা অংশগ্রহণ করবেন, বিস্তারিত জানাবেন। সানি, কিছুক্ষণ আগেই অগ্রহায়ণের একেবারে প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড এক্সটেনশন বিভাগের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই তাদের যে ফিল্ড সেখানে আসলে ধান কেটেছেন এবং এই ধান কাটার মধ্য দিয়ে কিন্তু অগ্রহায়ণের এই যে নবান্ন উৎসব সেটির সূচনা হয়েছে এবং সেটি বরণ করতেই কিন্তু বর্ণাঢ্য সাজে সেজে এখানে কিন্তু এই যে শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখানে দেখছি যে কৃষক কৃষানি থেকে শুরু করে গ্রাম বাংলার যতগুলো চরিত্র আছে সেই চরিত্রের সাজে সেজেছেন তারা এবং এর মধ্য দিয়ে কিন্তু এই যে বাংলার চিরায়তের যে বাঙালিয়ানার যেই আয়োজন সেটি আসলে এখানে ফুটিয়ে তুলেছেন তারা। এর মধ্যে আমরা যেটি দেখছি যে নতুন ধান এবং সেই নতুন ধানের মধ্য দিয়ে চিড়া, বিভিন্ন ধরনের পিঠা পুলির যে আয়োজন সেটিও কিন্তু এই ডিপার্টমেন্টের সামনে করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আসলে এটি উদযাপন হচ্ছে এবং দিনব্যাপী সেটি আয়োজন হবে। এছাড়া এরপরে হাড়ি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজ যে খেলাধুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে আয়োজন হতে দেখছি এবং এই র্যালিটি ক্যাম্পাসের গিয়ে এই ডিপার্টমেন্টের সামনে গিয়ে তারা সেই আয়োজনটি করবেন এবং সকাল থেকেই আমরা এই উপলক্ষে দেখছি এখানে নানা ধরনের আয়োজন চলছে এবং শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে বাঙালি এই যে ঐতিহ্য সেটির সাথে আসলে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া এবং দিনে দিনে যে নবান্নর আয়োজন গ্রাম বাংলা সহ এই শহুরে জীবনে হারিয়ে যাচ্ছে সেটিকে আসলে শহুরে আঙ্গিনায় নিয়ে আসার জন্যই তাদের এই আয়োজন। এবং এখানে যারা শিক্ষকরা আছেন তারা বলছেন 2014 সাল থেকে তারা এই আয়োজনটি করে আসছেন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে যে বাঙালিয়ানা, যে বাঙালিদের যে আদি অভ্যাস সেটিকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সানি, আপনি জানেন যে আসলে এই নবান্নে আসলে নতুন ধানের যে অন্ন সেটি ভোগের মধ্য দিয়েই কিন্তু আসলে এই যে উৎসব সেটির আয়োজন চলে এবং সেই আয়োজনটিকে একেবারে আনুষ্ঠানিকভাবে সেটিকে উদযাপনের জন্যই এই এগ্রোনমি অ্যান্ড এক্সটেনশন বিভাগ তারা এই আয়োজনটি করে থাকেন এবং এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রাটি এখানে এসে এখানে নানা ধরনের গ্রামীণ খেলা অনুষ্ঠিত হবে এবং এর পরে এখানে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সেটি ভাপা পিঠা, তেল পিঠা থেকে শুরু করে নানা ধরনের পিঠা কিন্তু এখানে থাকবে এবং একই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে এর পরবর্তীতে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে এই র্যালিটি প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ শেষে এখানে নানা ধরনের লোকজ যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটির আসলে আয়োজন আছে। তো সব মিলিয়ে আমরা হয়তো এর পরেও আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে পারবো। তো সানি, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নবান্ন উৎসবের এই সর্বশেষ। পরবর্তী আপডেট জানতে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ রাকিবুল হাসান। পয়লা অগ্রহায়ণ আজ, যদিও অনেকটা ম্লান গ্রাম বাংলার নবান্ন উৎসব, গ্রামীণ জনপদে পড়ে না পিঠা পুলির ধুম, তবে এখনও কৃষকের কাস্তের টানে টানে ঘরে স্বপ্ন পূরণের হাতছানি। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে। ভোরের শিশির মারিয়ে খেতে কৃষক, সারি বেঁধে ব্যস্ত পাকা ধান কাটায়। ঋণ দানা শোধ সংসারে সমৃদ্ধির হাতছানি। নতুন ধানের আটায় আয়োজন পিঠাপুলির। কৃষকের কাছ থেকে টানে টানে যেন সেই স্বপ্ন বননের গল্প। অগ্রহায়ণের প্রথম দিনে কৃষকের ঘরে ফিরে নবান্নের উৎসব। নবান্নের এই সুখ সমৃদ্ধি আবহমান গ্রাম বাংলারই প্রতিচ্ছবি। যদিও আধুনিক প্রজন্মের কাছে অনেকটা ব্যঞ্জনা হারিয়েছে এই নবান্ন। ক্ষীর, পোলা, অনেক কিছু তো আর হতো। যেমন ঝিলিয়ার আসিত, ওই তোমার মুগরি হাট জবা করিত, তা বাদে তোমার মোষের গোস্ত লিয়ে আসছিল, লিয়ে আসে অনেক কিছু আনন্দ করা হচ্ছে। কিন্তু এখন অতখানি হয় না, খুব কম। আগের মতো লবণ উৎসব যেরকম হতো এখন ওইরকম আর হয় না, তবে আছে গ্রাম অঞ্চলে হয়, তা আগের মতো আর না। ধান কাটা, মারা, খেয়াল সুগন, খেয়াল ধান সিদ্ধ, মেলা কাজ থাকে এখন সবারই কাজ। আমাকে বসতে পার না, যার ধান চাউল আছে, যার আছে তারা করে, যার নাই তারা কাজ করে মানুষের বাড়িতে। আধুনিকতার ছোঁয়ায় কৃষিও এখন বেশ সমৃদ্ধ।
বছরে প্রায় সব সময় মাঠে তুলে সোনালী ধান, চলে উৎপাদন, সংরক্ষণ ও বেচা বিক্রির যজ্ঞ। এ অবস্থায় অগ্রহায়ণের আগমনে আলাদা করে মনে রাখে কজন? নবান্ন তাই পায় না বাড়তি ব্যঞ্জনা। অনেকে খোঁজও রাখে না বাংলার মাসের নাম তারিখ। নবান্ন উৎসব হারিয়ে যাচ্ছে বলতে আমি আমার চোখে কোনো সময় নবান্ন উৎসব সেইভাবে জাঁকজমকভাবে উদযাপন করা দেখিনি। আধুনিকতার যুগে নবান্ন এক্সপিরিয়েন্স করাটা আসলে অনেকটাই কঠিন হয়ে গেছে, কারণ আমরা যেহেতু শহরে বসবাস করি সেজন্য নবান্ন আমরা সেভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না। যদিও শহরের সংস্কৃতিতে পিঠার কদর ভিন্ন আঙ্গিকে টিকে আছে। বছরের সব সময় শহরে ফুটপাত কিংবা দোকানে মিলে নানা রং ঢঙের পিঠাপুলি, ভিন্ন আয়োজনে চলে নবান্নের উৎসবও। বর্তমানে সেই সংস্কৃতি অনেকটা বিলুপ্তপ্রায় এই জন্যেই গ্রামের অনেক মানুষই আজকে শহরে চলে আসছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো গ্রামে শুধু একটি ফসল আর নেই, আধুনিক যুগে শুধু আমন ধান নয়, নানা ধরনের ফসল এখন উৎপাদন হচ্ছে। শহরের মানুষও কিন্তু সেটার আমেজ কিছুটা উপভোগ করছে। শহরেও আজকে দেখবেন পিঠা পুলি, পায়েস ইত্যাদি একদম ফুটপাত থেকে শুরু করে অভিজাত জায়গা পর্যন্ত বিক্রি হচ্ছে। অগ্রহায়ণে ধান কাটা মারার পর গ্রামের যে নবান্ন উৎসব তা এখনও বিদ্যমান, তবে আগের মতো সে জাঁকজমক আর নেই। কৃষকের কাছে নবান্ন মানে একটি দিন নয়, গ্রামীণ ঐতিহ্য, স্মৃতি এবং সুখ দুঃখ ভাগাভাগির গল্প। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন। গতরাতে সিলেটের হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। শনিবার গভীর রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করেছে দুর্বৃত্তরা। ভোর থেকে মাদারীপুরের গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশ সহ কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বরিশালে হাফ ভাড়া নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও অর্ধশতকেরও বেশি বাস ভাঙচুরের ঘটনায় স্থানীয় সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ ও বাস ভাঙচুরের বিষয়টির জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা একে অপরকে দায়ী করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে শিক্ষার্থী ও শ্রমিকরা কে বলছেন, বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে? বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে আর সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই, কারণ কেউ বলতে পারছে না। আমরা কথা বলেছিলাম সকাল থেকেই বাস মালিক, বাস শ্রমিক যারা রয়েছেন তাদের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা এখন পর্যন্ত বাস টার্মিনালে তারা আসেননি। ফোনে যতটুকু যোগাযোগ হয়েছে তারা সুনির্দিষ্ট এই তথ্য দিতে পারেননি। আমরা একটু দেখাবার চেষ্টা করব গতকালকের যে হামলা ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে, আসলে একটি বাসও আমরা খুঁজে এখন পর্যন্ত পাইনি যেটি এই হামলা থেকে রক্ষা পেয়েছে। প্রচুর বাস ভাঙচুর হয়েছে, সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান যেহেতু বাস মালিকের পক্ষ থেকে জানানো হয়নি, সেই কারণে এই পরিসংখ্যানটি আমরা বলতে পারছি না। তবে বরিশালের বাস টার্মিনালের সামনে, পেছনে, ভেতরে যত গাড়ি ছিল প্রায় সব গাড়িতেই হামলা করা হয়েছে। এবং এখানে বাস শ্রমিক যারা রয়েছে তারা একটি জিনিস জানিয়েছে যে যারা হামলা করতে এসেছে তাদের হাতে কিন্তু লাঠি সোঁটা, হকি স্টিক এগুলো তারা দেখতে পেয়েছেন, এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং হামলার যে চিত্র যেটি দেখা যায় সেটি হচ্ছে এক ধরনের হামলার পরে যুদ্ধ বিধ্বস্ত যে জায়গাটি যেমন থাকে বরিশাল বাস টার্মিনাল অনেকটা সেরকমেরই। বাসের প্রত্যেকটি জ্বালানার যে গ্লাস রয়েছে সেগুলো ভাঙা হয়েছে এবং সামনের গ্লাসগুলো ভাঙা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু চলাচলের জন্য একেবারেই অযোগ্য পর্যায়ে আছে। কারণটি হচ্ছে যে এই গাড়িগুলো যদি চলাচল করতে হয় তাহলে কিন্তু এই গাড়িতে গ্লাস লাগাতে হবে এবং রিপেয়ার করতে হবে, সেটি না করা পর্যন্ত কিন্তু সম্ভব
না, আর এগুলো রিপেয়ার বা গ্লাস লাগাতে কিন্তু একটু সময়ের প্রয়োজন। এই কারণে কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু এক ধরনের তারা সমস্যায় পড়ে গেছেন। তাদের যে খাওয়া দাওয়া কি করে চলবে এটি নিয়ে তারা চিন্তিত, আবার এই টাকা কোত্থেকে আসবে এটি নিয়েও তারা চিন্তিত। অন্যদিকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু শ্রমিকরা যেমন দুর্ভোগে পড়েছেন সেরকম কিন্তু দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। তবে ঢাকা বরিশাল মহাসড়কটি কিন্তু চালু রয়েছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাচ্ছে, কিন্তু অন্য একটি কারণে কিন্তু আবার সেটিও পৌঁছতে পারছে না। এতটুকুই ছিল বরিশাল বাস টার্মিনাল নথুল্লাবাদের যে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নের বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করেছেন নেতাকর্মীরা। নাচল রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি কেন আসছে? শানে সকাল থেকে আমরা নাচল রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। আমরা এসে দেখতে পেয়েছি বেশ কিছু নেতাকর্মীরা নাচল রেলওয়ে স্টেশনের যে রেলপথ এটি অবরোধ করে রেখেছেন। তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জের 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের মূলত মনোনয়ন বাতিল চান তারা বলছেন যে এখানে এর আগে আমিনুল ইসলাম মূলত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তখন মূলত এখানকার তৃণমূলের যে নেতাকর্মী তাদের পাশে দাঁড়াননি। এমনকি তিনি মূলত এই চাঁপাইনবাবগঞ্জের যে গমস্তাপুর নাচল ভোলাহাট আসনটি রয়েছে এই আসনে বসবাস করেন না, তিনি মূলত ঢাকায় বসবাস করেন। এখানে একজন ম্যানেজার নিয়োগ করে এই দলের কার্যক্রম পরিচালনা করেন তিনি। আমরা এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন এখানে মূলত আমিনুল ইসলামের দেখা পান না তারা, স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার, এবং এখন পর্যন্ত যে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরে এখানকার নেতাকর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি এখানকার নেতাকর্মীরা কালকে আপনাকে বলে রাখি পদ্মা বাঁচাও নামে একটি সমাবেশ ছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে, সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন, সেখানেও তারা এই অভিমানের জন্য যাননি। তাই তারা বলছেন যে আমরা প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছি, যেমন গতকাল রাতেও কিন্তু এই এলাকায় একটি মশাল মিছিল করেছেন তারা। আজকে 10:30টায় একটি ট্রেন রয়েছে ঢাকাগামী, সেখানকার ট্রেনটি তারা অবরোধ করে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল স্থানীয় আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে সর্বশেষ। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। খুচরা বাজারে ভালো মানের পেঁয়াজ 100 থেকে 110 টাকার কমে মিলছে না। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। জানাবেন যে ঠিক কী কারণে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী? যেটা বলছে ভারত যে আমদানি সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু যে মৌসুম কিন্তু একেবারে শেষ হয়ে যায় এবং পেঁয়াজ এতে কিন্তু যে সংকট সেটি আসলে সৃষ্টি বাজারে সরবরাহ করেছে, এতে দাম যে সেটি আসলে প্রভাব বেড়েছে এবং কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বৃহস্পতিবার লিবিয়া উপকূলে অভিবাসী আশ্রয় প্রার্থীদের নৌকাডুবির ঘটনায় প্রাণ গেছে 4 বাংলাদেশির। শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। তবে জীবিত উদ্ধার করেছে সুদান, মিশর ও বাংলাদেশ থেকে আসা 91 অভিবাসী আশ্রয় প্রার্থীকে। লিবিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার লিবিয়া উপকূলে পরপর ডুবে যায় অভিবাসী বোঝাই 2টি নৌকা। প্রথম নৌকায় যে 26 জন বাংলাদেশি ছিলেন তাদের মধ্যে 4 জন মারা গেছেন, আর দ্বিতীয় নৌকায় ছিল সুদান ও মিশর থেকে আসা 69 অভিবাসন প্রত্যাশী। ওই 4 বাংলাদেশি বাদে বাকি সবাই জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এর মধ্যে 8 শিশু ছিল বলে জানানো হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট আরও নিশ্চিত করেছে রাজধানী ত্রিপোলি থেকে 118 কিলোমিটার দূরে শহর আর খুমসের উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। শক্তিশালী ঝড় ক্লাউডিয়ার তাণ্ডবে পর্তুগালে অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে
শনিবার পর্তুগাল স্পেনের পর ঝড়টি আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে আঘাত হানে। ক্লাউডিয়ার প্রভাবে মারাত্মক বন্যা শুরু হয়েছে যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডে। চলছে উদ্ধার অভিযান। শনিবার জুড়ে ওয়েলস ও ইংল্যান্ডের রেল পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকটি ট্রেনের সময়সূচিও। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যার পরিস্থিতি কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে ইংল্যান্ডের বরমুথ শহরের দমকল বিভাগ। বরমুথের অন্তত 700 বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বন্যার কারণে ইংল্যান্ডে তলিয়ে গেছে 20টির বেশি অবকাঠামো। See the windows of every ব্রাজিলের বেলেমে চলছে 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন 194টি দেশের প্রতিনিধিরা। এবার সম্মেলনে অ্যামাজনের আদিবাসীদের বিষয়ে আলোচনাভুক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত করা হয়নি। ফলে আদিবাসীদের বিক্ষোভের আশঙ্কায় সম্মেলনের প্রধান গেটে অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। বেলেম থেকে সে খবর জানিয়েছেন মাহমুদ রাকিব। মাথায় অ্যামাজনের জীব জন্তুর পালক দিয়ে তৈরি বিশেষ মুকুট আর গায়ে ভিন্ন ধরনের পোশাক, হাতে দ্রোহের প্ল্যাকার্ড আর মুখে ধরিত্রী রক্ষার বিপ্লবী সুরের স্লোগান। প্রচণ্ড তাপ উপেক্ষা করে কখনো হেঁটে আবার কখনো দৌড়ে সুরে সুরে চলছে জলবায়ু রক্ষার নাগরিক বিক্ষোভ। নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে পরিবেশের ন্যায্যতা বুঝে নিতে এ আয়োজন। ব্রাজিলের বেলেমে যখন জলবায়ু সম্মেলন চলছে তখন পাশেই প্রায় 50,000 পরিবেশ কর্মীর অংশগ্রহণে শহরের সাও ব্রাজ মার্কেট থেকে শুরু হওয়া মিছিলের শেষ প্রান্ত পৌঁছেছে কাভানা ভিলেজে, যার সামনে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী দল আর পিছনে তরুণরা। তাদের স্পষ্ট অঙ্গীকার, উন্নয়ন চাই কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। গ্লাসগোর 26তম জলবায়ু সম্মেলনের পর এবারই প্রথম সম্মেলনের আয়োজক শহরে বড় ধরনের এমন বিক্ষোভ। বেলেম যেন জলবায়ু কর্মীদের পুরানো ক্ষোভে বারুদ জুগিয়েছে। আদিবাসীদের এই রোড শো থেকে অ্যামাজনে তেল গ্যাস অনুসন্ধান ও আদিবাসী ভূমিতে কর্পোরেট আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। দেশি বিদেশি পরিবেশ কর্মীরা বলছেন, জাতিসংঘ ও জলবায়ু সম্মেলন আয়োজকরা পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দিকে মনোযোগ না দিয়ে বরং সচেতন পরিবেশ কর্মীদের মোকাবেলার দিকে বেশি মনোযোগী, যা আদিবাসীদের আরও খেপিয়ে তুলেছে। জলবায়ু সম্মেলন আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কাজ করছে না। জলবায়ু সম্মেলন মূলত কাজ করছে যারা এটা মোকাবেলার প্রচেষ্টায় লিপ্ত তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়। হয়তো তারা এটা মনে করছে তাদের সক্ষমতা আছে এটা মোকাবেলা করার কিংবা এটা উত্তরণের, কিন্তু গরিব দেশগুলি বেশি ভালনারেবল, কিন্তু আসলে তো প্রকৃতির সাথে কেউ টিকে থাকতে পারবে না। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, কপ কর্তৃপক্ষ জলবায়ু পরিবর্তন রোধ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। তাই তারা লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণের দিকে নজর না দিয়ে উল্টো পরিবেশ কর্মীদের মোকাবেলা করতে প্রবেশ পথে সেনাবাহিনী মোতায়েনে বেশি ব্যস্ত। They had no other way but to protest and send a strong message to President Lula, because they are also angry with the Brazilian government because all the oil drilling and extraction that's happening, and their homes are being destroyed, their lands are being taken away. So this message is important, that this place has to really reboot itself to make sure it is still relevant for indigenous people, for vulnerable populations, for women, children, and everybody who's on the front line of the climate crisis. বাংলাদেশ সরকারের প্রতিনিধিরাও একমত পোষণ করে বলছেন, কপ তার উদ্দেশ্য থেকে সরে গেলেও এই আয়োজনই বিপর্যস্ত দেশগুলোর একমাত্র ও শেষ ভরসা। যে অবস্থাটা দেখা যাচ্ছে, বিশেষ করে বর্তমানে যে বৈশ্বিক প্রেক্ষাপট, সেটা আমাদের পরিবেশে আলোচনা এবং পরিবেশের জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য একটা অনুকূল পরিবেশ না। আমেরিকা সরে গেছে,
এখন যারা যারা মেজর এমিটার তারাও সরে যেতে চাচ্ছে, এবং আমাদের যে ক্লাইমেট ফাইন্যান্স যে আসবে বেশি পরিমাণে আসবে, সেই টাকাটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য জায়গায়। গবেষণায় দেখা গেছে বর্তমান গড় তাপমাত্রার গতি চলতে থাকলে খুব শিগগিরই 1.5 তাপমাত্রা অতিক্রম করবে পৃথিবী, যার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। প্রায় 3.5 দশক আগে থেকে শুরু হওয়া এই বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মতো পরিবেশ বিপর্যয়ে থাকা দেশগুলোকে রক্ষা করা, পাশাপাশি পুরো বিশ্বে মানুষের বসবাসযোগ্যতা নিশ্চিত করা। কিন্তু উন্নত বিশ্বের অনীহা আর বিশ্ব মোড়লদের খামখেয়ালির জন্য এই আসরগুলো ধীরে ধীরে তার প্রয়োজনীয়তা হারাচ্ছে। তাই পরিবেশ কর্মীরা বলছেন, যদি উন্নত বিশ্ব সজাগ না হয় তাহলে একদিকে যেমন বাংলাদেশের মতো পরিবেশ বিপর্যয়ে থাকা দেশগুলো ধ্বংসের দিকে এগিয়ে যাবে, পাশাপাশি পুরো বিশ্বে মানুষ তার বসবাসযোগ্যতা হারাতে পারে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল। এবার খেলার প্রসঙ্গ। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে ওঠা বয়স ভিত্তিক দলের কারচুপির অভিযোগের কোনো প্রমাণ পায়নি ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তের নোটিশের জবাবে এমনটাই জানানোর পাশাপাশি বিলম্বের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তবে নারী ক্রিকেট কল্যাণ সমিতির পক্ষে এনএসসিতে অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব জাহানার আলমের ইস্যুতে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির উপর ন্যস্ত করেছে বিসিবি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। চলতি বছরের 7 সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। নারী ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে করা সেই স্পর্শকাতর চিঠিতে তার নামে উঠে আসে নারী ক্রিকেটারদের সঙ্গে অনৈতিক সম্পর্কের পাশাপাশি বয়স চুরি করে বয়সভিত্তিক দলে অন্তত 10 জন ক্রিকেটারকে খেলানোর অভিযোগ। গেল 9 নভেম্বর এখন টেলিভিশনে অভিযোগের সেই চিঠি প্রকাশ করা হলে ক্রিকেট পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্রিকেট সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করার পরপরই আরেকটি চিঠি এখন টেলিভিশনের হাতে আসে। এনএসসি থেকে বিসিবিকে অধিকতর তদন্তের নির্দেশনা সম্বলিত সেই চিঠিতে বলা হয়, নাজমুল আবেদিন ফাহিম ও সিলেক্টর সজলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে 17 সেপ্টেম্বর ক্রীড়া পরিষদ থেকে বিসিবিকে চিঠি পাঠানোর প্রায় 2 মাস পর এই বিষয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে বিসিবি দাবি করেছে অনূর্ধ্ব 19 দলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তারা কোনো প্রমাণ পায়নি। আর বিসিবি নির্বাচনজনিত ব্যস্ততার কারণেই জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার জবাব দিতে বিলম্ব করেছে বলে উল্লেখ করে ক্রিকেট বোর্ড। অবশ্য জাতীয় ক্রীড়া পরিষদের চিঠির উত্তর দিলেও নারী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে আনিত অভিযোগ বা চিঠির বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট বোর্ড। বরং অভিযোগগুলো খতিয়ে দেখার ভার জাহানারা আলম ইস্যুতে গঠিত 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির উপর ন্যস্ত করেছে বিসিবি। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছে এখন বাণিজ্য। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় কাল। অপেক্ষার অবসান হতে যাচ্ছে শহীদ পরিবার সহ ফ্যাসিবাদ বিরোধীদের। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু রাখার চ্যালেঞ্জ দেশীয় 3 বেসরকারি এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটেও বাড়তি ব্যয়ের চাপে লোকসানের শঙ্কা। বরিশালে হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সংঘর্ষ। নথুল্লাবাদ টার্মিনাল থেকে রাজধানী সহ সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। ঐতিহ্যবাহী নবান্নের আমেজ কমলেও আছে নতুন ধানের উৎসব। ভালো ফলনে কৃষকের স্বপ্ন পূরণে হাতছানির আড়ালে দাম পাওয়া নিয়ে চিন্তা। এবং লিবিয়া উপকূলে 26 বাংলাদেশিকে নিয়ে নৌকা ডুবি, 4 জনের মৃত্যু। আরেক নৌকা থেকে সুদান ও মিশরের নাগরিক সহ 91 জনকে জীবিত উদ্ধার।
এ ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।